আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। একটা ভালো খবর দিয়ে আজকে জবাবচার বাংলা শুরু করি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, মিনমিনে মিডিয়া যদি না দেখায়, আমি আপনাদেরকে বলছি অভয়া ফাইলস বা আরজিকর ফাইলস সেটা নতুন করে খুলতে আর সময় 48 ঘন্টা, মানে দুদিনের মধ্যে অভয়া ফাইলস নতুন করে খুলবে। আরজিকরের যে বৃহত্তর ষড়যন্ত্রের মামলাটি, সেই মামলাটি নতুন করে খোলা হবে। রাজ্য সরকার, রাজ্য পুলিশ তারা তদন্ত শুরু করবে এবং তার পাশাপাশি আজ মাননীয় হাইকোর্ট জানিয়ে দিল সিবিআই ভুল ত্রুটি যাই করুক না কেন, সিবিআই এর খুব বড় অফিসারদেরকে নিয়ে SIT স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম তৈরি করে অভয়া ফাইলস বা অভয়ার যে ধর্ষণ এবং মৃত্যুকে কেন্দ্র করে প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্রের যে অভিযোগ, নতুন করে সেই ফাইল ওপেন হবে। আমি তো মিনমিনে মিডিয়া শুধু নয়, সেই পাল্টিবাদ সেলিব্রিটি কালকে থেকে দেখছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন টালিগঞ্জ পাড়ায় কালকে থেকে, ওরে বাবা পাল্টি কাকে বলে, অভিনয় কাকে বলে, মানে মোটামুটি আমি তো ছোটবেলা থেকে বিজেপি করতাম, এরকম একটা মোডে চলে গেছে এই নো ভোট টু বিজেপি পার্টি। যারা 2021-এ কাগজ আমরা দেখাবো না করতো, এখন বলছে আরে কাগজ দেখো, এখানে তো বিজেপি লেখা, আমি তো ছোটবেলা থেকে বিজেপি করতাম, ওরে বাপরে বাপ কি পাল্টি। কিন্তু ওদের কথা না ভেবে কথা এগোনো যাক, কথা এগোনোর আগে ছবি দেখানো যাক। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে এবার যেই জিতুক যেই হারুক, কিন্তু এই ভদ্র মহিলা যেন যেতেন। অভয়ার মা, তাকে কি না কি সহ্য করতে হয়েছে, সিপিআইএম তাকে কি ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত করেছে, তাকে ক্যাম্পেনে যাওয়ার সময় কিভাবে অপদস্থ করা হয়েছে, আমরা সব দেখেছি। এই রাত দখল পার্টি তারা আসলে যে আজাদি স্লোগান দেওয়ার জন্য রাত দখল আন্দোলনটা করেছিলেন এবং আমাদেরকে ভুল বুঝিয়েছিলেন। আমরা যারা ইমোশনাল, আমরা যারা ফ্ল্যাট বাড়ি থেকে নিজের সন্তানকে নিয়ে, নিজের মাকে নিয়ে, বাবাকে নিয়ে রাত দখলে যুক্ত হয়েছিলাম, আমাদেরকে মিসগাইড করেছিল এই টুকরে গ্যাং। সবকিছুর হিসেব নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে অভয়ার মা হাত জোর করে, রত্না দেবনাথ হাত জোর করে সেদিন বলেছিলেন যে আমার মেয়ের বিচারটা যেন হয় যদি বিজেপি ক্ষমতায় আসে। একজন মা, তিনি বলছেন যে আমাকে প্রভাবশালী হতে হবে, প্রভাবশালী হলেই এই সিস্টেমকে বদলাতে পারবো, প্রভাবশালী ছাড়া সঠিক বিচার আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন অভয়ার মাকে এভাবে পাশে বসিয়ে নিয়ে জানতে চেয়েছিলেন যে তারা কি চায়। আমার ভাল লাগছে যে এই ছবিটা পরিপূর্ণতা পাচ্ছে। এই ছবিটা আসলে অনেকগুলো হার না মানা লড়াই, সেই লড়াইয়ের সাক্ষী ছিল। একবার ফুল ফ্রেমে সেই ছবিটা দেখব, শুনি এই ছবিটা, দেখি এই ছবিটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে অভয়ার মা পানিহাটিতে প্রচারে এসেছিলেন। হাত জোর করে অভয়ার মা অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীকে সরকারে এলে যেন অভয়া ফাইলস খোলা হয়। এবং বিশ্বাস করুন, আজ পানিহাটির মানুষজন সব থেকে খুশি, আজ গোটা বাংলার মানুষজন সব থেকে খুশি। যারা বলেছিলেন যে এবারের ভোটটা আমি অভয়ার মাকে দেব, কারণ আমরাও চাই যে
তার মেয়েটা বিচার পাক। অনেক হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গোটা রাজ্যকে মোটামুটি মর্গে ঢুকিয়ে দিয়েছিলেন। এই সন্দীপ ঘোষ, শেখ শাহজাহান, এদেরকে জাস্ট নেওয়া যাচ্ছিল না। কলকাতায় বিশ্বাস করুন এই রেজাল্ট বিজেপির, এটা অপ্রত্যাশিত ছিল বিজেপির কাছে। কেন জানেন? কারণ কলকাতার মানুষ সাধারণত মুখ ফিরিয়ে নেয়নি কোনোদিন শাসক দলের থেকে। এবার প্রথম এই অভয়ার মা, অভয়ার পরিবার, তার সাথে যে জিনিস ঘটে গেছে আসলে সেটা প্রত্যেককে নাড়িয়ে দিয়েছিল এবং প্রত্যেকে 2024 থেকে চোয়াল শক্ত করে বসেছিলেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দেবেন, যোগ্য জবাব দেবেন বলে। ভোটাররা কি না বলেছিলেন। অভয়ার মাকে যখন তারা দেখছিলেন ছলছল চোখে ভেউ ভেউ করে কেঁদে ফেলছিলেন এক একজন ভোটার। পানিহাটিতে যখন ফ্ল্যাটে ফ্ল্যাটে অভয়ার মা ঘুরছিলেন তখন এই চিত্রটা, একবার সেই চিত্রটা দেখি, একবার সেই চিত্রটা ফুল ফ্রেমে দেখি। অভয়ার মা যখন পৌঁছেছিলেন হাউ হাউ করে কাঁদছিলেন। অভয়ার মাকে জড়িয়ে ধরে কান্নার ছবি আমরা দেখছিলাম। যেখানেই অভয়ার মা যাচ্ছিল সেখানেই আবাল বৃদ্ধ বনিতা তারা হাউ হাউ করে কাঁদছিলেন। এবং এই ছবি সেদিনই বলে দিয়েছিল যে এবার দম বন্ধ করা এই পরিবেশ থেকে মুক্তি মিলবে। এই যে হাউ হাউ করে ফ্ল্যাট বাড়িগুলোতে ভোটাররা অভয়ার মাকে সামনে পেয়ে যে কেঁদে ফেলছিলেন, এটা আসলে প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতিটারই করার কোনো যোগ্যতা এই মুহূর্তে আর বাংলায় নেই। এই ছবিগুলো যখন আপনারা দেখছেন তখন একটা জিনিস আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে না, আমরা এবার রাজনীতির ইকুয়েশনটা ভুল করেছিলাম। আপনারা ভাবছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 1,500 টাকা 2,000 টাকা দিয়ে এবারে জিতে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীদেরকে রেখেছিলেন। অভয়ার কি দোষ ছিল? এটা আমি আগেও জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করছি, অভয়ার কি দোষ ছিল? অভয়া কি বিজেপি করত? অভয়ার মা কি, বাবা কি বিজেপির সমর্থক হওয়ার জন্য কোনোদিন লড়াই করেছেন, ঝাঁপিয়েছেন টিকিট পাওয়ার জন্য? অভয়া মেয়েটি যখন বেঁচে ছিল তখন কোনোদিন তারা ঝাঁপিয়েছিলেন? ঝাঁপাননি তো। তাদেরকে নিরপেক্ষ থাকতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম, বামপন্থীরা যারা ক্ষতবিক্ষত করেছিল অভয়ার মাকে, রত্না দেবনাথকে নির্বাচনের সময়, কেন সে বিজেপির হয়ে টিকিট নিয়ে লড়াই করছে? তারা একবারও এই ক্ষতবিক্ষত করার যে প্র্যাকটিসটা, এটা তামান্নার মাকে দিয়ে শুরু করেনি। কেন এবার শুরু করবে? তামান্নার মা যদি ইলেকশনে লড়ে তাহলে সেটা জায়েজ। আর অভয়ার মা জাস্টিস পেতে যদি এই সিস্টেমের অংশ হতে চায় তাহলে সেটা না জায়েজ। ভোট ব্যাংক বাঁচানোর আর কি নিকৃষ্টতম পন্থা অবলম্বন করবে এই বাম এবং তৃণ ব্রিগেড? আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি এটা ভেবে। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই সমস্ত কিছু একদিকে আর আজকের খুশির খবরটা আরেকদিকে। এবার নতুন করে, যেটা আমরা বারবার বলছিলাম, নতুন করে খোলা হবে আরজি কর ফাইলস। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, হাইকোর্ট, মাননীয় হাইকোর্টের নির্দেশের পর সিবিআই স্পেশাল টিম গঠন করা হচ্ছে, নতুন করে খুলছে আরজি কর ফাইলস। এই মুহূর্তের সবচেয়ে বড় আনন্দের খবর, নতুন করে খুলছে আরজি কর ফাইলস। তদন্তে সিবিআই এর বিশেষ দল এসআইটি সিট গঠন করে নতুন করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে সিবিআই। পাশাপাশি রাজ্য পুলিশও এই তদন্ত করবে। নতুন করে তথ্য চায় হাইকোর্ট। প্রথম রাত থেকে আবার সব খুঁটিয়ে দেখা হবে, আবার সব খুঁটিয়ে দেখা হবে। দেখুন, এটা আমরা প্রথম দিন থেকে বলেছিলাম। হ্যাঁ, আমরা বোকা বনেছিলাম। আমাদেরকে অনেক মাতব্বর, অনেক মিনমিনে চ্যানেল তারা আমাদেরকে ধমকে চুপ করিয়ে দিয়েছিল যে কেন বাড়াবাড়ি করছো, এর সাথে কোথায় স্বাস্থ্যমন্ত্রী যুক্ত আছে? 5টা মিথ্যে মামলা দেবো নাকি তোমার বিরুদ্ধে? ময়ূক, কেন এত বাড়াবাড়ি করছো? পোস্টমর্টম নিয়ে কেন এত লেকচার মারছো? গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার, স্বাস্থ্য ভবনের আধিকারিক, তাদেরকে কি তোমাদের পেছনে লাগিয়ে দেবো? পুলিশ দিয়ে তুলে নেবো নাকি? অভয়ার মাকে যেভাবে ধমকানো হয়েছিল, যেভাবে ডাক্তার
ডাক্তারদের একাংশকে ধমকানো হয়েছিল, চমকানো হয়েছিল, আমাদের মতন সাংবাদিকদেরকে ধমকানো চমকানো হয়েছিল, এবং তারপরেও আমরা বলে গেছিলাম যে অভয়ার এই মামলা, সেই মামলাটা সাদা চোখে আমরা যেভাবে দেখছি সেটা নয়। অনেক কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, অনেক কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যেটাকে আসলে নতুন করে সামনে আনতে হবে। ভুলিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে আরজিকর হাসপাতাল ভাঙচুরটা। হঠাৎ করে এই প্যালেস্টাইনের মতন ভাঙচুরটা হলো কেন? সেদিন রাতে সিন্ডিকেটের কারা কারা মদের মেহফিল জমিয়েছিল সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই 2 বছরে মৃতদেহ নিয়ে ব্যবসা, এটা সন্দীপ ঘোষ করতো কি করতো না, এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। লাশের পর্নোগ্রাফিক ছবির ব্যবসা হতো কি হতো না, এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সব নতুন করে বেরোবে। নিম্নমানের ওষুধের ব্যবসা, আমরা এরপরে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বারবার বলেছেন গোটা বাংলায় বিভিন্ন ওষুধ নিয়ে কেলেঙ্কারি হয়েছে, লাইসেন্স ক্যান্সেল হয়েছে, সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কি হয়নি, এবার নতুন করে তদন্ত হবে। দেখুন, খুব ভালোভাবে বুঝুন, খুব ভালোভাবে বুঝুন, অভয়া কোনো সীমান্ত লাগোয়া জেলার কোনো প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের কোনো সাধারণ রোগী ছিলেন না। অভয়া কলকাতা শহরের 5 স্টার একটি হাসপাতালের মেডিকেল কলেজের একজন MBBS পাস ডাক্তার, যে MDর পড়াশোনা করতে করতে চিকিৎসার সাথে যুক্ত ছিল। হাউস স্টাফ, জুনিয়র ডাক্তার বা ডাক্তারদের মতন ওখানে চাকরি করতে গেছিল, তাকে রেপ করা হয়েছিল, তাকে মার্ডার করা হয়েছিল। আমরা আজও জানি না তাকে সেমিনার রুমেই মার্ডার করা হয়েছিল কিনা, না প্লেস অফ অকারেন্স বা অকুস্থল অন্য কোথাও ছিল, যেটা স্যালাইন দিয়ে ধুয়ে ফেলা হয়। আমি কেন বারবার বিগত 2 বছর ধরে আপনারা যারা ময়ূককে এই আরজিকর কাণ্ডের সময়, রাত দখলের সময়, এই যে তছনছ করা হয়েছিল আরজিকর হাসপাতালটা, সেই সময় প্রতিদিন রাত্রির বেলা রাত 8টা থেকে ময়ূককে দেখতেন, কেন ময়ূক বারবার বলতো যে ফিনাইল নয়, স্যালাইন দিয়ে হয়তো গোটা ফ্লোর মুছে দেওয়া হয়েছে। ফিনাইল দিয়ে সাধারণত আপনারা এই ফ্লোর বা মেঝে মুছলে, দেওয়াল মুছলে, তারপরেও ফরেন্সিক এক্সপার্টরা হাতের ছাপ, রক্তের দাগ এই সমস্ত কিছু পেতে পারে। ফিনাইল দিয়ে ভাইরাস মারা যেতে পারে, ব্যাকটেরিয়া মারা যেতে পারে হয়তো, ইত্যাদি ইত্যাদি আমাদের বোঝানো হয়, কিন্তু হাতের ছাপ বা রক্তের দাগ মোছার জন্য স্যালাইন ব্যবহার করে অপরাধীরা, এবং এটাই হয়তো এবার এখানে হয়েছিল, যেটা আমরা আর কোনোদিন জানতে পারবো না হয়তো। এবং এর জন্য গতানুগতিকভাবে রুল বুক ফলো করে সিবিআই তদন্তটা করলে কোনোদিনই কিছু পাওয়া যেত না। কারোর বাবার সাধ্য ছিল না এই জিনিসটাকে রুল বুক ফলো করে এগিয়ে এগিয়ে একটা জায়গায় পৌঁছানো, এবং সে কারণেই সিবিআই এর স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম এবং রাজ্য সরকার এই তদন্তটা করবে। হ্যাঁ, রাজ্য সরকারও, আগের রাজ্য সরকার ছত্রে ছত্রে অসহযোগিতা করেছে, সেমিনার রুম খুলে দিয়েছে, সেমিনার রুমের একাংশ ভেঙে দিয়েছে, জলের পাইপলাইন খুলে এভিডেন্স নষ্ট করা হয়েছে। মানে হঠাৎ করে জলের কলের প্যাচ কেটে পড়ে আছে গোটা ফ্লোরে, জলে ভেসে যাচ্ছে, যেখানে খুনটা হয়েছে সেখানে জলে ভেসে যাচ্ছে সব জায়গা। এরকম ঘটনা ঘটেছে এই 2 বছরে, কি না কি হয়েছে। কারণ আমাদের প্রথম থেকে মনে হয়েছিল খুব বড় মাথা, এবং তার কোনো সন্তানকে বাঁচানোর জন্য এই লড়াইটা লড়া হয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে জানতেন অভয়ার এই হত্যাকাণ্ড বা ধর্ষণের সাথে শুধু সঞ্জয় রায় যুক্ত থাকতে পারে না। সঞ্জয় রায় ছাড়া অত্যন্ত প্রভাবশালী, আবারও বলছি, অত্যন্ত প্রভাবশালী কোনো চিকিৎসক নেতার সন্তান যুক্ত থাকলেও থাকতে পারে, এটা প্রথম রাতেই স্বাস্থ্যমন্ত্রী জেনে ফেলেছিলেন, এবং থ্রেট সিন্ডিকেট তাদের আইসোলেট করানোর জন্য, সরানোর জন্য আরজি করে এই জিনিসটা করেছে। সব ফাইল খোলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন সেটা শুনুন, আশ্বস্ত হন যে বিজেপি এমনি এমনি ক্ষমতায় আসেনি, আপনারা যা চেয়েছিলেন সেটাই হবে। দেখুন, Under the leadership of the Chief Secretary, along with Home Secretary, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে।
সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে এবং কোর্টে পেন্ডিং রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, ইদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। আমি আজ সেই সমস্ত চিকিৎসক, সেই সমস্ত বুদ্ধিজীবী, সেই সমস্ত মানুষজন যারা শেষ দিন অবধি চেষ্টা করেছিলেন যে বিজেপি যাতে এই ক্ষমতায় না আসে, কারণ তাদের মনে হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসলে অনেক কিছু হয়তো বদলে যাবে। হ্যাঁ, বদলে তো যাবেই। অভয়ার ফাইল খোলা, নতুন করে খোলা, সিবিআইকে আরও চাপ দিয়ে হাইকোর্টে কেসটায় কোঅপারেট করিয়ে এই যে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম চালু করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করতেন নাকি? বামফ্রন্ট সরকারের দম ছিল, বামফ্রন্ট আসবে আমি জানি না, আমার তো মনে হয় বামফ্রন্ট এসে গেছে এই মুহূর্তে, আমার পকেটেও আছে বোধহয় বামফ্রন্ট যদি আবার আসে, এই সপ্তম, অষ্টম, নবম না দশম কোনো একটা বামফ্রন্ট সরকার আসবে, কোনো একটা দিন আসবে, তারা এই অভয়ার ফাইল খুলতে পারত, খোলার দম ছিল। এই সিবিআই একদিকে ক্রাইমটা নিয়ে ইনভেস্টিগেট করবে, আর অন্যদিকে পুলিশ, সে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য পুলিশ ইনভেস্টিগেট করবে। ততদিন অবধি এই 3 অফিসার, বিনীত গোয়েল করে অনেক কথা বলা হয়েছিল। বিনীত গোয়েলকে সাসপেন্ড কে করলো? শুভেন্দু অধিকারী। ইন্দিরা মুখোপাধ্যায়কে নিয়ে অনেক কথা বলা হয়েছিল, ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড কে করলো? শুভেন্দু অধিকারী। অভিষেক গুপ্তাকে সাসপেন্ড কে করলো? শুভেন্দু অধিকারী। বিনীত গোয়েল কে ছিল? কলকাতা পুলিশের তৎকালীন সিপি, কমিশনার অফ পুলিশ, যে দায়িত্ব নিয়ে এভিডেন্স ট্যাম্পারিং এর সাথে যুক্ত ছিল। হ্যাঁ, আপনারা যারা কলকাতা শহর থেকে বা কলকাতা শহরের বাইরে থেকে অভয়াকে সমর্থন করছিলেন, বা রিপাবলিক বাংলার যে সাংবাদিকতা আরজি করের সময় রিপাবলিক বাংলা করেছে, ময়ূক করেছে, সেই সাংবাদিকতাকে যারা সমর্থন করছিলেন, তাদের আজকে আমি বলছি, বিনীত গোয়েল সেদিন হয়তো সাধু সেজেছিলেন, বিনীত গোয়েল একেবারেই সাধু নন। অভিষেক গুপ্তা টাকা অফার করতে গেছিলেন কেন তড়িঘড়ি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজকে অভিষেক গুপ্তাকে তো বলতে হবে যে তৎকালীন সিএম এর কি ভূমিকা ছিল, তার টেস্টিমনিটা কেন নেওয়া হবে না? ইন্দিরা মুখোপাধ্যায় কি সুন্দরভাবে সাইন্টিফিক্যালি বুঝিয়ে দিয়েছিলেন যে অভিক দে, সে নাকি ফরেন্সিক এক্সপার্ট, লালবাজারের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আমরা ভুলে গেছি। বিনীত গোয়েল 14ই আগস্ট ইচ্ছাকৃতভাবে এই যে আরজি কর হাসপাতালটা তছনছ করা হলো, আমি সেদিন উপস্থিত ছিলাম এবং আমি আজও বলছি, প্রয়োজনে যে কোনো পুলিশ বা ইনভেস্টিগেটিং অথরিটির সামনেও বলবো, সেদিন আমি রিপোর্টিং করতে গিয়ে দেখেছি, আমি নিজে ভয় পেয়েছিলাম। 14ই আগস্ট প্রথম রাত দখল যেদিন হয়েছিল, সেদিন মধ্যরাত থেকে ভোর রাত অবধি লাগাতার আমি লাইভ ছিলাম, এবং সেদিন আমরা দেখেছি হাসপাতালটাকে যেভাবে তছনছ করা হয়েছে, তার এক এবং একমাত্র কারণ থাকতে পারে এভিডেন্স ট্যাম্পার বা তথ্য প্রমাণ লোপাট, অর্থাৎ মশা মারতে কামান দাগো। একটা ছোট্ট এভিডেন্স, সেটাকে ধ্বংস করতে প্রয়োজনে পুরো বাড়িটাকে ভেঙে দাও। কার এত ডেসপারেশন ছিল? 1%ও কে ফেসে গেলে গোটা সরকারটা সেদিনই 2024-এ পড়ে যেতে পারতো। এই প্রশ্নটা সেদিনও করেছিলাম, আজ 2 বছর পরেও করছি। আমি আজও বলছি, সেদিন এমন কেউ ফেসে যেতে পারতো যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট খেলতে দিয়েছিলেন, ভাঙচুর করতে দিয়েছিলেন আরজি কর হাসপাতাল, সমস্ত এভিডেন্স ট্যাম্পার করতে দিয়েছিলেন, সব ফাইল লোপাট করতে দিয়েছিলেন, এবং বিনীত গোয়েলের মতন অফিসারকেও বলা হয়েছিল যা নয় তাই করো, শুধুমাত্র ওকে বাঁচাতে হবে। কেই ও?
কে যাকে সাইডলাইন করা হয়েছিল সেদিন? আপনারা ঠিক ছিলেন এই মুহূর্তে, যারা আমাকে দেখছেন, যারা মুচকি হাসছেন, আপনারা ঠিক ছিলেন সেদিন। কোনো একটা বড় প্রভাবশালীকে হয়তো আড়াল করার জন্য এই সমস্ত নাটকটা করা হয়েছিল। বিনীত গোয়েল 14ই আগস্ট কি বলেছিলেন শুনুন, এবং তারপর ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তার রোলটা আবার আপনাদের মনে করাও। কিচ্ছু ভুলবো না, নতুন ফাইল খোলা হবে। স্যার, এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও কেন এটা হলো? কিভাবে হতে পারে? আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়, আপনি তো দেখেছেন তো, কি আপনি ছিলেন না? কি করে র্যানস্যাক হয় আপনি নিজে পিকচার, ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে সো, ঠিক আছে, বাট উই ডোন্ট স্পেয়ার পিপল। বিনীত গোয়েলকে 14ই আগস্ট আমি জিজ্ঞেস করেছিলাম যে বিনীত গোয়েল, এত ফোর্স থাকার পরেও কি করে আরজিকর হাসপাতালটা তছনছ করা হয়, এবং এত মব যে এগিয়ে আসছে হাসপাতালের দিকে, লালবাজার কন্ট্রোল রুম জানতে পারলো না সেদিন? আজও এই প্রশ্নটা থাকবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী যে ইনভেস্টিগেশনের অর্ডারটা দিয়েছেন রাজ্য পুলিশের, তাদের প্রাথমিক কাজ হওয়া উচিত, আমি অবশ্যই তদন্তকারী নই, আমি সাধারণ নাগরিক হিসেবে অনুরোধ করতে পারি পুলিশের অফিসারদেরকে, আপনাদের প্রাথমিক কাজ হওয়া উচিত সেদিন আরজিকর হাসপাতালটা যে ভাঙচুরটা করা হয়েছিল তার পেছনে প্রভাবশালী যোগ রয়েছে কি নেই। এই বিনীত গোয়েলকে নিয়ে সঞ্জয় রায়ও তো চিৎকার করে বলেছিল যে আমি কিছু করিনি, বিনীত গোয়েল আমাকে করতে বলেছে। সঞ্জয় রায়, যাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়নি, এবং এটা নিয়েও আমরা প্রশ্ন তুলেছিলাম। এরপরে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। আমাদের 2 বছর ধরে বোঝানো হয়েছিল যে এই বাংলায় কিচ্ছু হবে না। অভয়ার কেসটা দেখলে না কিরকম ভাবে ধামাচাপা পড়ে গেল? এটা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিচ্ছু ধামাচাপা পড়ে যায়নি কাকিমা, কিচ্ছু ধামাচাপা পড়ে যায়নি কাকু। আমরা ঠিক ফাইল খুলবো, আমি আপনি খুলবো। সঞ্জয় রায় কি বলেছিলেন একবার শুনি। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেই আমাকে ফাঁসিয়েছে। ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, সব কিছু ওরা আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। বিনীত গোয়েলের পার্ট তো আপনাদেরকে বললাম, তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু সাসপেন্ড করা হয়েছে মানেই এই নয় যে তার 7 খুন মাফ। আমার তো মনে হয় এটা নিয়েও তদন্ত হওয়া উচিত। সঞ্জয় রায় এটা মিথ্যা কথা বলেছিল, কেউ ওকে শিখিয়ে দিয়েছিল না, এর পেছনে বড় কোনো কারণ থাকতে পারে। সেদিন সঞ্জয় রায় যখন কোর্ট থেকে বেরোচ্ছিল, টানা কেন বলে যাচ্ছিল বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, একজন ডিসি আমাকে এই কাজ করতে বলেছে। কোন কাজ করতে বলেছে? এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রয়েছেন পানিহাটির বিধায়ক এবং অভয়ার মা কাকিমা, এই মুহূর্তে রয়েছেন রত্না দেবনাথ। কাকিমা, আপনারা যেটা চেয়েছিলেন এবং প্রধানমন্ত্রীকে আপনি যে অনুরোধটা করেছিলেন, মাননীয় শুভেন্দু অধিকারীকে যে অনুরোধটা করেছিলেন, সেটাই রাজ্য সরকার করেছে, এবং আজ মাননীয় হাইকোর্ট যে কাজটা করেছে এটা খুব বড় জয় আপনাদের। এবার কিছুটা হলেও আশা যাচ্ছে যে বড় ষড়যন্ত্র যারা করেছিল তারা এবার শাস্তি পাবে। হ্যাঁ, অবশ্যই শাস্তি পাবে। শাস্তি পাওয়ার দিকে, মানে বিচারের দিকে আমি একটা ধাপ পেরোলাম। আর কাকিমা, আমাকে একটা কথা বলুন, আপনি প্রথম যখন থেকে যে ঘটনাটা দাবিগুলো ঘটেছিল, করেছিলেন যে তখন এটা শুধুমাত্র যে একটি- মুখ্যমন্ত্রী, হ্যাঁ বলুন। এটা যখন ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু তখনকার মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে যদি করতেন তাহলে কিন্তু এতদিন বিচার হয়ে যেত। তো এখন যিনি মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন তাকে প্রণাম জানাই, তাকে কৃতজ্ঞতা জানাই। সে কথা রেখেছেন, তিনি মাত্র 7 দিনের মধ্যে আবার আরজিকর ফাইল রিওপেন করেছেন। কাকিমা, আপনি প্রথম দিন থেকে বলেছিলেন যে একদম প্রথম ঘন্টা থেকে সন্দীপ ঘোষ এবং আরজিকর মেডিকেল কলেজের যারা অ্যাডমিনিস্ট্রেশন
তারা কিছু একটা করেছিল, কোনো না কোনোভাবে প্রমাণ লোপাট হয়েছিল, যেটার তদন্ত করা উচিত। ইনফ্যাক্ট ফরেন্সিকেও কিছু একটা ভয়ঙ্কর বড়সড় কিছু হয়েছিল, যেটা আর কোনোদিন প্রমাণ করা যাবে না। আপনি আজও একদম। একটু যদি বলেন যে কি আপনি সন্দেহ করছেন। সন্দেহ করছি যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল, সেই রাতে ডিনার করেছিল, তারা সবটা জানে। এবং যিনি প্রিন্সিপাল, যিনি ওর ভিপি সুমিত রায় তপাদার, প্রিন্সিপালকে ফোন করে বললেন যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, তখন প্রিন্সিপাল বললেন ডেড বডি মর্গে পাঠিয়ে দাও। তখন আমার মেয়ের মানে মৃত না জীবিত সেটাই প্রমাণ হয়নি, কোনো ডাক্তার ওকে মানে পরীক্ষাই করেনি, তার আগেই এই কথাটা বলেছেন উনি। এবং আপনার কি এটাও সন্দেহ যে অভয়া বড় সড়ো কিছু জানতে পেরেছিল, কোনো একটা বড় সিন্ডিকেটের ব্যাপারে জানতে পেরেছিল, বড় কোনো চক্র সে হয়তো দেখে ফেলেছিল? হ্যাঁ, ও তো রাতে ঘুমাতো না, ও জেগেই থাকতো, পেশেন্টদের সাথেই থাকতো, হয়তো কিছু দেখেছিল, কিন্তু আমরা সেটা জানতাম না। কিন্তু আমার মেয়ে ওরকমও নয় যে সেটা গিয়ে রাজনৈতিক মহলে গিয়ে বলে ফেলবে বা কিছু করবে। কি হয়েছিল সেই রাতে এখনও আমি জানি না, সেটাই আমারও কোশ্চেন। সেদিন রাতে ঠিক কি হয়েছিল, কেন হয়েছিল, আর কারা করেছিল, এগুলো আমারও এখন ধোঁয়াশা এখনও। আপনার কি মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি এর সাথে যুক্ত থাকলেও থাকতে পারেন এই প্রমাণ লোপাটের সাথে? হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় প্রমাণ লোপাট ডিরেক্টলি নিজে দাঁড়িয়ে থেকে ফোনে ফোনে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। একদমই, হ্যাঁ, একদম একদম। স্বাস্থ্যমন্ত্রীর বিনা অনুমতিতে স্বাস্থ্য যে ক্ষেত্রে আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী, সেখানে এরকম একটা কাণ্ড ঘটানো কখনোই সম্ভব নয়। স্বাস্থ্যমন্ত্রী সবটা জানেন, কাদের আড়াল করার জন্য উনি এসব করেছিলেন সেগুলোও আস্তে আস্তে সামনে আসবে। বেশ, অনেক ধন্যবাদ কাকিমা। রত্না দেবনাথ আমাদের সঙ্গে ছিলেন। এই লড়াইটা মানে স্যালিউট করার মতন এই লড়াইটা রত্না দেবনাথের, এবং অবশ্যই এই কথাটা বারবার হন্ট করে আমাদের সবাইকে যে আমাকে টিকিট পেতেই হবে, প্রভাবশালী না হলে আমি আমার মেয়ের বিচার আনতে পারবো না। এবং ওরকম পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত জোর করে তিনি বলেছিলেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আমরা যদি ক্ষমতায় আসি, প্লিজ অভয়ার ফাইলটা যেন ওপেন করেন। প্রধানমন্ত্রী আমাদের সূত্রের খবর সেদিন রত্না দেবনাথ বলেছিলেন চিন্তা করবেন না বলে মাথায় হাত বুলিয়েছিলেন। মাথায় হাত রেখে এই আশ্বাস দেওয়াটা প্রধানমন্ত্রীর, এটা অনেকটা সাহস। অভয়ার মতন বা অভয়ার যে পরিবার থেকে আসে তাদের জন্য অনেকটা সাহস। কিন্তু আমি সজল ঘোষও এখানে রয়েছেন, সজল ঘোষের কাছে আসবো, নীলাদ্রিদার কাছে আসবো, কিন্তু তার আগে দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার বিধায়ক এবং একটা সময় লাগাতার প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা হিসেবে জবাব চায় বাংলাতে অভয়া কাণ্ড নিয়ে একের পর এক কথা বলেছিলেন, ওনাদের কাছে আসবো। কিন্তু তার আগে ইন্দিরা মুখার্জি, আমরা কি ভুলে গেছি ইন্দিরা মুখার্জি তিনি কি করেছিলেন এবং তাকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী করেছিলেন? এই অ্যাঙ্গেলগুলো আমাদের ভুলে গেলে চলবে না। 2 বছর হয়ে গেছে মানে এগুলো ভুলে গেলে চলবে না। ইন্দিরা মুখার্জি, অভিক দে, ওই থ্রেড সিন্ডিকেটের অভিক দেকে দেখিয়ে ইন্দিরা মুখার্জি বলেছিলেন এ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এবং খুব কনভিন্সিংলি মিডিয়াকে, এবং আমার মিনমিনে মিডিয়াকে নিয়ে কিছু বলারও নেই, এমন ধমক চমক তারা দিয়েছিলেন সেই সময় মিনমিনে মিডিয়া এবং অন্যান্যরা, তারা বিশ্বাস করেছিল ও বাবা তাই। রিপাবলিক বাংলা একটু তেরা প্রশ্ন করেছিল বলে অনেক চিঠিও পাঠানো হয়েছিল রিপাবলিক বাংলাকে, কিন্তু 2 বছর পরে রিপাবলিক বাংলা ঠিক এটা এখন বোঝা যাচ্ছে। ইন্দিরা মুখার্জি সেদিন কি বলেছিলেন দেখুন। এখানে এটা আরেকটা ভিউ আর কি, এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন, ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। এটা একটা, এটা আরেকটা। আমি ইন্দিরা মুখার্জিকে
যখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা লালবাজারের সামনে ডাক্তারি পড়ুয়ারা তারা অবস্থান বিক্ষোভ করছিল, আমি ইন্দিরা মুখার্জিকে বলেছিলাম যে এখন আপনারা প্রেস কনফারেন্স করছেন না অভিক ডেকে নিয়ে। ইন্দিরা মুখার্জি কিছু বলেননি সেদিন। তারপরেই বুঝেছিলাম যে ইন্দিরা মুখার্জিদেরকে শুধু মাইকের সামনে বলতে বলার অনুরোধ করাটা বিলাসিতা মাত্র। মাথার উপরে যারা রয়েছে তাদের প্রশ্ন করতে হবে না। ইন্দিরা মুখার্জির রিপোর্টিং বস, পলিটিক্যাল বস কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপ ঘোষের পলিটিক্যাল বস কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। হেলথ মিনিস্টার, সেই আবার মুখ্যমন্ত্রী, সেই আবার পুলিশ মন্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না? তার ফাইল ওপেন হবে না? ইন্দিরা মুখার্জিকে সেদিন কি প্রশ্ন করেছিলাম একবার দেখুন। ম্যাম, ময়ূক ফ্রম রিপাবলিক বাংলা, মানে আপনার কোনো প্রতিক্রিয়া? সিনিয়র অফিসার্সরা আছেন তো, আই উইল নট গিভ আ বাইট নাও, ঠিক আছে? লেটার। এখন আপনি কি ওদিকে যাচ্ছেন? আমি ওদিকে যাচ্ছি। মানে আপনি কি ফেস করবেন মানে ওদেরকে? না না, আই এম গোয়িং টু মিট ওয়ান অফ মাই সিনিয়র অফিসার্স। এমনিতে এভরিথিং ইজ ওকে ম্যাম? ইয়েস। মানে ভেতরে কোনো প্রবলেম এখন মানে কিছু প্রেস কনফারেন্স বা ইত্যাদি আপনি যে রোজ করছিলেন? এখন তো প্রেস কনফারেন্স করার মতো কিছু নেই ম্যাটার। মানে আজকে কোনো প্রেস কনফারেন্স করবেন না আপনি? এই তো এখন দুপুরবেলা 3টের সময় বলা খুব মুশকিল, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। আমরা অপেক্ষা করবো এর পরে পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন সেটা একটু দেখুন। আপনারা থাকুন এখানে, কোনো অসুবিধা নেই। বেশ। আরেকজন ছিলেন অভিষেক গুপ্তা। অভিষেক গুপ্তা, সেই ছবিটা আমি চালানোর জন্য বলবো, এবং অভিষেক গুপ্তাকে নিয়ে যারা সেদিন প্রথমে চলে এসেছেন, দেখুন এটা নিয়ে না এই মিনমিনে মিডিয়া এবং টুকরে টুকরে গ্যাংয়ের একটা ন্যারেটিভ আছে। দীপাঞ্জন দা আছেন, দীপাঞ্জন দা যাকে হারিয়ে এসছেন, যদিও সে 3 নম্বর পজিশনে। মীনাক্ষী মুখার্জি ছিল সেদিন, ঠিক, কিন্তু মীনাক্ষী মুখার্জি একমাত্র ছিল না সেদিন। সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং কৌস্তব বাগচি, ঘটনাচক্রের 3 জনেই এখন বিধায়ক, একজন মন্ত্রী। সেদিন যদি ওই ঝামেলাটা করে গাড়িটা দাঁড় না করাতেন এবং তারপর মীনাক্ষীরা ফুটেজ না খেতে চলে আসতো, তাহলে অনেক কিছু আজ যতটুকু বলতে পারছি সেটাও দেখা যেত না। অভিষেক গুপ্তা, এই যে ছবিটা আমি চালানোর জন্য বলবো, এই অভিষেক গুপ্তা সেই সময়টায় যে কাজটা করেছিলেন সেটা শুধুমাত্র একটা কাজ নয়। অভিষেক গুপ্তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে নেওয়ার অভয়ার মা এবং বাবার। এবং সেই সময় অভিষেক গুপ্তা এই গোটা আরজিকর হাসপাতালে গোটাই ক্লিনিং করানো অদ্ভুতভাবে। সবাই বলেছিল অভিষেক গুপ্তা স্যার, সে বলেছে সাফ করে দাও। 100 জন 200 জন প্লেস অফ অকারেন্সে ঢুকে পড়ছে, কি করে কেউ জানে না। পুলিশকে, ভাবতে পারছেন, এভিডেন্স ট্যাম্পারিং করতে পুলিশকে ব্যবহার করা হয়েছিল। আর সজল ঘোষরা তাদেরকে অদ্ভুতভাবে মিনমিনে মিডিয়া সাইডলাইন করে দিল, অদ্ভুতভাবে ব্ল্যাকআউট করে দেওয়া হলো এবং একটা ন্যারেটিভ সামনে আনানো হলো যে দেখো বামপন্থীরাই এটা করছে। সজল ঘোষ সেদিন ছিলেন এবং এই ন্যারেটিভটাও এবার সামনে আসা উচিত। সেদিন বিজেপির এই বিধায়করা যদি রুখে না দাঁড়াতেন অনেক কিছু বদলে যেত। একবার দেখি সেই ঝামেলার সময়কার ছবিটা। সজলদা, 2 বছর পর অবশেষে অভয়া ফাইলস খুললো, আরজিকর ফাইলস খুললো। প্রথম দিন থেকে, প্রথম মোমেন্ট থেকে তুমি ছিলে সেখানে। আমি আর মনে হয় সেদিন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমার সদস্য সমর্থকরা নিশ্চয়ই আমার কিছুটা আগে পৌঁছেছিল। আমি বোধহয় প্রথম পৌঁছেছিলাম। আমাদের পরে অর্চনাদি আছেন, ডক্টর অর্চনা মজুমদার, অগ্নিমিত্রাদি, কৌস্তব, আমরা 4 জন পৌঁছাই। আমি বলছি তখন অবধি কলেজের ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের, এসএফআই অ্যান্ড নক্সালাইট, তারা মুভমেন্ট করছিল। বাইরের সংগঠন থেকে আমরা প্রথম পৌঁছাই ওখানে। মীনাক্ষী দেবী তিনি অনেকটা পরে পৌঁছেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, কে পৌঁছলো কে পৌঁছলো না নয়,
যেভাবে তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করতে চেয়েছিল এবং ফাইনালি যেভাবে তারা সারেন্ডার করে দিল, ওই আপনাদের ছবিতে দেখা যাচ্ছে না যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আপনি ভাবছেন ওর পেছনে যারা আছে তারা আমার সমর্থক, না, তারা সব ছিল অতীন ঘোষের তৃণমূলের জিহাদি বাহিনী, আশেপাশের অঞ্চল থেকে আসা। আমরা 4-5 ছাড়া ওখানে আমাদের কোনো সমর্থক, কোনো সদস্য, কোনো সাধারণ মানুষ যারা এই হত্যাকাণ্ডের বিচার চায় তারা ছিল না। আমরা ওখানে সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। আর এখানে যারা ছিলেন ঘটনাচক্রে, সেই গাড়ির সামনে টিভিতে তাকে দেখা গেছে। কিন্তু তার পরবর্তীকালের ইতিহাসটা কি? আমরা যদি কখনো ওই আন্দোলনে সামিল হতে চেয়েছি তাহলে আমাদের ভাগ্যে গো ব্যাক জুটেছে, আমাদের ভাগ্যে রাজনৈতিক চাই না জুটেছে, সাহায্য চাই না। কিন্তু যখন ওই মীনাক্ষী দেবী, মোহাম্মদ সেলিম, শতরূপা, যারা যারা আছে আমি নাম করতে চাই না, তারা যখন ঢুকেছে তখন কিন্তু তারা ওয়েলকাম পেয়েছে। আমি জানতে চাই আজকে এই মাকুড়া, এই জুনিয়র ডাক্তার ফোরামের নামে যারা আল্ট্রালেফটরা, যারা সেদিন আন্দোলনের কন্ট্রোল ধরতে গিয়ে যারা আন্দোলনটাকেই বেঁচে দিয়ে এসছেন, আমি জানতে চাই তারা কি আজকে থ্যাংক ইউ বলেছেন? তারা কি একবারও দুঃখ প্রকাশ করেছেন? আমি এইটা জানতে চাই আজকে। ঠিক ঠিক। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন উত্তরপাড়ার বর্তমানে বিধায়ক, এবং একটা সময় লাগাতার দীপাঞ্জন চক্রবর্তী আমাদের স্টুডিওতে এসে ধরে ধরে বলেছিলেন যে কিভাবে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন, যেটা আর হবে না কোনোদিন। দীপাঞ্জন দা, এক তো হচ্ছে আমরা যেটা চালাচ্ছি বারবার, অভয়া এমন কিছু জেনে ফেলে থাকতে পারে যেটা লার্জার কনস্পিরেসি যারা করেছে তাদের জন্য খুব অস্বস্তিকর। আর দুই, আপনাকে আমি খুব নির্দিষ্টভাবে এটা জানতে চাইছি, পুলিশের ভূমিকা নিয়ে আপনি সেদিনও সরব ছিলেন। তৎকালীন এই পুলিশ অফিসাররা, বিনীত গোয়েলরা ঠিক কিভাবে ইনস্টিটিউশনালি এভিডেন্স ট্যাম্পারিং করেছিল, আরেকবার যদি বলেন। দেখো ময়ূক, আমি প্রথমেই বলি, অগ্নিমিত্রাদি, সজল বাবু, কোস্তা বা ডক্টর অর্চনা মজুমদারকে আমার স্যালুট, যে ওনারা সেদিন করেছিলেন, আমরা সেদিনও বলেছি। আর ক্যাপ্টেন মীনাক্ষী, এই অভয়ার মাকে, রত্না দেবীকে এরা কি না বলেছে, তারপর উত্তরপাড়ায় এসে ছবিতে ছয়লা যে আমরা অভয়া নিয়ে লড়েছিলাম। উত্তরপাড়ার মানুষ 28,500 থাপ্পড় মেরেছে ওর গালে, রাজনৈতিক থাপ্পড়, বনবাসে বসে রয়েছে। নাও কামিং ব্যাক টু এই পয়েন্টটা, দেখো এই যে বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখার্জি, এদের আমি স্পষ্ট দাবি জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা যেন ওই দিকেই আইন আদালতের ব্যাপারটাকে মুভ করাই। ভারতীয় ন্যায় সংহিতার 103 নম্বর ধারা অনুযায়ী লার্জার কনস্পিরেসি, এবং সেটা যদি মার্ডার হয় এবং তার সঙ্গে ধর্ষণ, তার একমাত্র শাস্তি হয় ফাঁসি, নাহলে যাবজ্জীবন, যতদিন বেঁচে থাকবেন কারাদণ্ড। এবং লার্জার কনস্পিরেসিতেও সেম পানিশমেন্ট। এবং এতে যদি বাংলার প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জি ইনভলভ হয়, ওনারও এই শাস্তি দাবি করছি অনলাইন। কারণ উনি বলেছিলেন ঝাড়খণ্ড থেকে বসে, নাকি ঝাড়গ্রাম থেকে বসে সারা রাত বিনীত গোয়েলের সঙ্গে। বিনীত গোয়েলের এটা প্রথম নয়, কামদুনির পুরো ঘটনাটাকে নষ্ট করেছেন বিনীত গোয়েল উত্তর 24 পরগনার এসপি হিসাবে। এবং ওই ধর্ষক খুনিরা কিন্তু সবাই এখন মোটামুটি মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। ইন্দিরা মুখার্জি, এই গুপ্তা, অভিষেক গুপ্তা, এত কম বয়সে এই আইপিএসরা যে অপরাধ মনস্কতা দেখিয়েছে, আমার মনে হয় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে এদের বহিষ্কার শুধু নয়, এদের লাঠি মেরে বার করা উচিত, বাকি জীবনটা এরা জেলের মাটিতে ভাত খাক। আমরা দেখেছি রত্না দেবীর কাণ্ডা, আমরা যখন ভাবি যে আমাদের সেই বোন অভয়া কি অমানসিক যন্ত্রণা পেয়ে মারা গেছে, এই মানুষগুলো, এই পোকামাকড়, এইগুলোর জন্য না, এদের পশু বলি না, এই বিষাক্ত পোকামাকড়দের জন্য যে কি ঘৃণা আসে না, আমি আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না। দেখো, আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম তোমার ওখান থেকে যে নো ওয়ান কিল জেসিকার মতো নো ওয়ান কিল অভয়া হবে। কারণ যে দক্ষতা দিয়ে এরা প্রমাণ মিটিয়েছে একটার পর একটা, সেটাতে ওই ডাইরেক্ট মার্ডারটা আমি জানি না, আমি আশা করলেও আমার বিশ্লেষণ অনুযায়ী আমার মনে হয় না সেটাতে আর কিছু হয়। কিন্তু লার্জার কনস্পিরেসিতে এই 5-6 জনকে আমরা সারা জীবন জেলের ভেতর দেখতে পাই এবং সেটা প্রমাণ হয়। ঠিক।
ঠিক। বারবার বলেছি কিরকম ভাবে করেছেন ট্যাম্পার। একদম, আমি নীলাদ্রি ইন্দিরা ব্যানার্জি- মুখার্জিকে কাউন্টার করে। একদম, আমি নীলাদ্রি ব্যানার্জির কাছে যাব দীপাঞ্জন দা, কিন্তু নীলাদ্রি দা, বিজেপি তার মানে এই কেসটা নিয়ে সিরিয়াসলি ভাবছে, এক। আর দুই হলো দীপাঞ্জন দা যে কথাটা বলছিলেন, সজল দা যে কথাটা বলছিলেন, আমি তো বলবো তদন্ত পোস্টমর্টেমেও একাধিক অসঙ্গতি ছিল, যেগুলো আসলে আমাদের ওই বাচ্চাদের মতন ভুল বুঝিয়ে দেওয়া হয়েছিল। একবার আমি গ্রাফিক্সটা দেখবো এবং আপনার থেকে বক্তব্যগুলো নেব। নির্দিষ্টভাবে রাতে সন্ধ্যাবেলার পর অভয়াকে তার দেহকে নিয়ে যাওয়া হয়, অভয়ার পোশাক নিয়ে চরম দ্বন্দ্ব ছিল। ময়নাতদন্ত রিপোর্ট তাতে সিজারলেস যেভাবে রাখা হয়েছিল সেগুলোর যত্ন নেওয়া হয়নি। অনেকক্ষণ পরে মেমো রেডি করা হয়েছে, নিম্নাঙ্গের পোশাক, সেই পোশাকের ঠিক সময় ফরেন্সিক করা হয়নি, স্যাম্পল কালেক্ট করা হয়নি, সিজার তালিকায় জিন্স অন্তর্বাসের উল্লেখ ছিল, সেগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে নীলাদ্রিদা। এবার এগুলোকে আবার নতুন করে তো কেস খুলতে হবে, ডিনার থেকে একদম পোড়ানো অবধি, দাহ করা অবধি সবটা এবার নতুন করে খুলতে হবে। না ময়ূক, এই যে আজকে অভয়ের ফাইল খোলা হচ্ছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনেই হতে পারত, বিজেপিকে আসতে হলো কেন? তাহলে মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রীও ছিলেন, তিনি কি লুকাতে চেয়েছিলেন? অভয়ের মতো ঘটনা আপনি ভারতের কোনো শহরে খুঁজে পাবেন না যেখানে একজন কর্তব্যরত ডাক্তারকে ডিউটি করার সময় তার সরকারি হসপিটালে এইভাবে ধর্ষণ করে খুন করে ধর্ষণ করা হয়। এটা খুঁজে পাওয়া যায় না। এটাও খুব আশ্চর্যময়ক, একজন পুলিশের সিভিক ভলান্টিয়ার সরকারি হসপিটালের সমস্ত সুরক্ষা ছেড়ে ঢুকে পড়েই অপরাধটা ঘটালেন। এর পেছনে একটা লার্জার কনস্পিরেসি থাকতে বাধ্যময়ক, যেটার কারণে প্রকৃত অপরাধীকে সম্ভবত শনাক্ত করা যায়নি। আর এর পেছনে বিনীত গোয়েল এবং তার পুলিশ বাহিনীর একটা বড় ভূমিকা ছিল, যেমন ছিল সাংবাদিকদের। মিনমিনে সাংবাদিক আর চটি চাটা পুলিশ ছিল এই অভয়াকাণ্ড ঢাকা দেওয়ার দুটো স্তম্ভ। বিনীত গোয়েল, যিনি নির্যাতিতা, তার নাম মিডিয়ার সামনে প্রকাশ করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেদিনই তাকে সাসপেন্ড করতে পারতেন, অথচ তার সাসপেনশন তো হলোই না, তাকে প্রমোশন দেওয়া হয়েছিল। মনে রাখবেন, কিসের জন্য প্রমোশন পেলেন বিনীত গোয়েল, কি কারণে? বিভিন্ন এভিডেন্সকে সম্ভবত ধ্বংস করে ফেলা হয়েছিল। অনেকে বলে না সিবিআই এতে কোনো জাস্টিস দিতে পারেনি। সিবিআইকে জাস্টিস দিতে হলে এভিডেন্সের বেসিসে দিতে হয়। কয়েকদিন যে কলকাতা পুলিশের তদন্ত করেছিল, তখন কি একের পর এক এভিডেন্সকে ধ্বংস করে ফেলা হয়েছে যাতে প্রকৃত অপরাধী ধরা না পড়ে? এই ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় একটা পদযাত্রায় বেরিয়েছিলেন। আরজিকরের প্রিন্সিপাল, যাকে মূল অপরাধী অনেকে মনে করেন, তার সমর্থনে তিনি গলা চড়িয়েছিলেন। কি দরকার ছিল? তিনি তো বলতে পারতেন অপরাধীর শাস্তি চাই। এই সমস্ত কিছুকে নতুন করে দেখার প্রয়োজন, এবং আমার বিশ্বাস যদি সত্যি ঠিকভাবে দেখা যায়, তাহলে যিনি অপরাধী হিসেবে বেরিয়ে আসবেন তিনি বাংলার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বাংলার প্রাক্তন এবং ঠিক সেইটা নিয়ে আমি একবার ময়ূকের প্রশ্নটা নিয়ে আমি 30 সেকেন্ড করে বাকি দুজনের কাছে যাব। ময়ূকের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, এই নামটা যে বারবার উঠে আসছে, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে ইমিউনিটি ছিল, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি বিধায়কও নন। ওনাকেও কি তদন্তের আওতায় আনা হবে? এবার জিজ্ঞাসাবাদ করা উচিত মমতাকেও। দীপাঞ্জন চক্রবর্তী 30 সেকেন্ড, এবং তারপর সজল ঘোষ 30 সেকেন্ড। নিশ্চয়ই নেওয়া হওয়া উচিত ইমিডিয়েটলি, এবং ওনাকে অ্যারেস্ট করা উচিত। সারা বাংলা জানে, তুমি লিখে নিও আবার, যেটা আমরা আগেও বলেছিলাম আবার বলছি, এই তদন্তের অভিমুখ উত্তরবঙ্গ লবি আর কি একটা এসপি শ্যামাপোকা আছে, সেই দিকে যাবে, এবং সেখানে প্রতিষ্ঠিত হবে শ্যামাপোকার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি সম্পর্ক, কেন ওই শ্যামাপোকার দুর্নীতি ঢাকার জন্য আমাদের বোনটিকে প্রাণ হারাতে হলো, এবং কেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে সারাদিন তার এই দুর্বিনীত গোয়েলকে কি পরামর্শ দিয়েছিলেন। তদন্তে আসা উচিত, তার আগে ওনাকে মমতা ব্যানার্জিকে কাস্টাডিতে নেওয়া উচিত, কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত। বেশ, আমি সজল দাকে 30 সেকেন্ড দেবো, শেষ 30 সেকেন্ড। সজল দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন অনেকগুলো জিনিসে ল্যাপস হয়েছিল, এখন উনি জাস্ট একজন তৃণমূল নেতা, তদন্ত বা জিজ্ঞাসাবাদ করা উচিত? তৃণমূল নেত্রী হন বা মুখ্যমন্ত্রী হন বা আপনার মতন কোনো এডিটারই হন কোনো সংবাদ মাধ্যমে, কেউই তো আইনের ঊর্ধ্বে হতে পারেন না। আইনের মধ্যে আমরা সবাই, তিনি যেই হন না কেন, আর একে তো করাই উচিত। এখন প্রশ্ন হচ্ছে এনাকে কোন কোন কেসে জেলে পাঠাবেন।
গরু চুরি, কয়লা চুরি, এরকম একটা ভাইপো তৈরি করা, হ্যাঁ, অভয়া, কোন কোন কেসে। এমন কোনো পশ্চিমবঙ্গে কোনো কেস পাবেন না যার পেছনে ইনি নেই, যার পেছনে এনার অবদান নেই গত 15 বছরে। বেশ বেশ, আমাকে অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আবার আমি বলে দিচ্ছি যে যারা ভেবেছিলেন যে বিজেপি আসলে আরজিকর ফাইলসের কিছু হবে না, তারা ভুল ভেবেছিলেন। যারা ভেবেছিলেন যে বিজেপি আসলে টুকরে গ্যাং খুব নিশ্চিন্তে থাকবে, তারা ভুল ভেবেছিলেন। যারা ভেবেছিলেন বিজেপি আসলেও আমি তো এখন বলছি আমি এখন বিজেপি করছি, আমাকে আর কেউ কিছু করবে না, ভুল ভেবেছিলেন। বিজেপি সরকার যে পরিমাণ ম্যান্ডেট নিয়ে এসেছে, কারোকে হাতে পায়ে ধরে লেফট লিবারাল টুকরে টুকরে গ্যাংকে বাবা আমাদের ভোট দাও বলে বিজেপি আসেনি। বিজেপি এসেছে রাষ্ট্রবাদের নামে, বিজেপি এসেছে মানুষের কণ্ঠস্বর হিসেবে, এবং বিজেপি এসেছে হিন্দুত্বের কারণে। এবং বিজেপি যা যা বলেছিল, সংকল্প নিয়েছিল, সেগুলো পূরণ করবে। এবং বিজেপি এটা কবে করবে তার জবাব আমাদেরকে চাইতে হবে, করতে তো হবেই তাদেরকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।